প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মেডিকেলের 2025-26 সেশনের অর্থাৎ আমাদের সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার প্রশ্নটা অ্যানালাইসিস করব এবং দেখব যে এই প্রশ্নগুলো ঠিক কোথা থেকে আসছে। প্রতিটা প্রশ্নের একদম মূল বইয়ের সোর্সের ছবি সহ আমরা দেখব যে প্রশ্নটা ঠিক কোন লাইনটা থেকে আসছে। ওকে, তারপরে দেখব যে কিভাবে পড়লে আমরা সামনের বারে আরও অনেকগুলো প্রশ্ন এরকম হুবহু রিপিট পাবো, প্লাস হচ্ছে দেখব যে আমাদের এক্সট্রা রাইটারের বই আসলে কতটুকু দরকার। ওকে, তো এখানে আলোচনাটা শুরু করি। দেখি, প্রথমে বলছে যে ভাইরাসজনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে। তো হেপাটাইটিস কাকে আক্রান্ত করে? এটা হচ্ছে যকৃতকে। ঠিক আছে, তো এটা আমরা কোথায় জানতে পারি? এটা হচ্ছে আমাদের হাসান স্যারের বই চতুর্থ অধ্যায়ের এই লাইনটা পড়লে আমরা বলতে পারি যে সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। তাহলে এটা একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। হেপাটাইটিস একটা ভাইরাসের নাম। তাহলে এই যে লিভার মানে হচ্ছে কি? যকৃৎ। তাহলে এই লাইনটা থেকে এই কোশ্চেনটা আসছে। তো দেখো, এই টপিকটা থেকে এর আগে আমাদের মেডিকেলে 19 সালে একটা প্রশ্ন আসছিল। আবার এখানে দেখো তোমাদের মেডিকেলে 2022 সালে প্রশ্ন আসছিল। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এই মেডিকেলের 19 সাল আর 22 সালের কোশ্চিনটা এখানে যেই টপিকটা থেকে আসছে ওই টপিকটাতে দাগাই ফেলা। তারপরে ওই টপিকটাকে পুরোপুরিটা ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। তাহলে আমরা যেটা দেখতে পারবো যে 25 সালের কোশ্চিনটাও রিপিট হবে। অর্থাৎ এই কোশ্চিনটা আসলে হুবহু রিপিট হয় নাই, কিন্তু একই টাইপ থেকে আসছে, মানে একই টপিক থেকে আসছে, এরিয়াটা সেম। ওকে, 2 নম্বর কোশ্চিনটাতে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগ করে কে? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এইটা ডেন্টালে 2021 সালে আসছিল, মেডিকেলে আবার 2025 সালে তুলে দিছে। এটা যদি তোমরা হাসান স্যারের বইয়ের এই 9 অধ্যায়ে যাও, এখানে দেখবা যে এসিটাইল কোয়ে হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। এই লাইনটা থেকে প্রশ্নটা হয়েছে। এটা থেকে ডেন্টালে 21 সালে কোশ্চিন আসছে, আবার মেডিকেলেও 2025 সালে প্রশ্ন আসছে। তার মানে এই প্রশ্নটা হচ্ছে হুবহু রিপিট। এরপরে প্রশ্নটাতে যাও যে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস কি? এটা হচ্ছে সিমিয়ান ভাইরাস। ঠিক আছে, এটা আসছে কোথা থেকে? এখানে তোমার আলিম স্যারের অনুশীলনী থেকে এই প্রশ্নটা হুবহু তুলে দিছে, তবে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? স্যারের বইয়ের যে উত্তরমালা আছে ওইখানে অনকো ভাইরাস উত্তর দেওয়া আছে, কিন্তু বইয়ের ভিতরে সাইমিয়ান ভাইরাস উত্তর দেওয়া আছে। সাধারণভাবে অনকোজেনিক ভাইরাসও বলে, কিন্তু এখানে শুধু অনকো ভাইরাস আছে অপশনে, তাই গই হবে উত্তর। তো এখানে দেখো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের একটা পেজ। এই ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এই টপিকটা যদি বের করো তাহলে দেখবা এখানে লেখা আছে হচ্ছে কি, এই যে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে বলা হয় সাইমিয়ান ভাইরাস। ঠিক আছে, এইটাই 25 সালে প্রশ্নটা আসছে। তবে এই প্রশ্নটা হুবহু আবার কোথায় আছে? আলিম স্যারের বইয়ের অনুশীলনী থেকে। ওকে, তো তোমাদের এখানে আমরা এটাকে ধরতে পারি হচ্ছে স্যারের অনুশীলনী থেকে আসছে, অথবা তোমরা যদি চাও এটাকে এক্সট্রা রাইটারের ভিতর থেকে আসছে, এরকম চিন্তা করতে পারো। তবে এই লাইনটা তুমি যদি পড়তে আসলে দেখবা যে এই লাইনটা এখানে বোল্ড করে দাগানো আছে। ঠিক আছে, সুতরাং এই পাতাটার মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু একবার হলেও পড়ে থাকা উচিত। আচ্ছা, তারপরটাতে আমরা যাই। বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম কি? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা মেডিকেলে 2018 সালে আসছিল, আবার 25 সালে তুলে দিছে। এটা হচ্ছে আমাদের হাসান স্যারের বইয়ে যদি যাই, এখানে এই যে পাবা যে বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ, এই লাইনটা থেকে প্রশ্নটা আসছে। ঠিক আছে, তারপরটাতে যাও। এখানে বলছে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াটার নাম কি? এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখো, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে 2019 সালে আসছিল, বোর্ডের কোশ্চিন। আবার পার্থেনোকার্পি, এটা হচ্ছে মেডিকেলে 2025 সালে আসছে। এটা হাসান স্যারের বইয়ে আছে, এই যে এই জায়গা থেকে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কোন অধ্যায়? এটা হচ্ছে তোমাদের উদ্ভিদ প্রজননের অধ্যায়ের এই, এখানে হচ্ছে আমার বইয়ের 367 পৃষ্ঠা, তোমাদের বইয়ে হয়তো একটু আগে পরে হইতে পারে। এটা হচ্ছে এই যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের ওইখানে আছে। এরপরে আমরা যদি দেখি যে বাংলাদেশের যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014 সালে আসছিল, আর এখানে মেডিকেলে 2025 সালে চলে আসছে। এইটা আসলে প্রশ্নটা আসছে আলিম স্যারের অনুশীলনী থেকে। এই প্রশ্নটা আলিম স্যারের অনুশীলনীতেও আছে। ঠিক আছে, এটা হাসান স্যারের তোমার হচ্ছে হাসান স্যারের যে 12তম অধ্যায় ওখানেও আছে। এটা বিশেষ করে বাংলাদেশ, এটা ঢাকা বোর্ড 2016 সালেও প্রশ্নটা আসছিল, এটা মেডিকেলে আবার 25 সালে আসছে। ঠিক আছে, তাহলে এখানকার আমরা একটা সামারি যদি একটু দেখে ফেলি ছোট করে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি পড়ি তাহলে আমাদের কি লাভ?
এমন না যে ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এখানে মেডিকেলে তুলে দিছে, ঠিক আছে? ব্যাপারটা হয়েছে কি যে সেম জায়গা থেকে প্রশ্ন হয়েছে, এই জন্য এটা এখানে কমন চলে আসছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড, এগুলো যদি আমাদের সলভ করা থাকে তাহলে কি লাভ হবে, তাহলে আমরা এই পাতাটার মধ্যে কোন কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট ওটা কিন্তু আমরা জানতে পারবো। এই জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমাদের সলভ করে থাকা উচিত। তারপরে যদি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি তাহলে একটা পাতা থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন, বেশি সংখ্যক গুরুত্বপূর্ণ লাইন আমাদের জানা হবে। এই জন্য বোর্ডের কোশ্চেনগুলো আমাদের সমাধান করা উচিত। এরপরে আলিম স্যারের অনুশীলনী থেকে হুবহু প্রশ্নটা তুলে দিছে, তাহলে আমরা কি করব, আলিম স্যারের বইয়ের অনুশীলনী পড়ব। তারপর আগের যে অধ্যায়টা একটা কোশ্চেন দেখলাম, সেখানে কি দেখলাম যে আলিম স্যারের বইয়ের ভিতরের ইম্পর্টেন্ট লাইনগুলোও জানা থাকা জরুরি, ঠিক আছে? তাহলে কনফিউশন আর পড়বা না। এরপরের প্রশ্নটাতে যাই, এখানে কি হয়েছে, এখানে বলছে হচ্ছে শাপলা যে শ্রেণীর জলজ উদ্ভিদ, এটা হবে কি মূলাবদ্ধ ভাসমান। এটা হচ্ছে তোমার কোথায় আছে, এই যে এখান থেকে মূলাবদ্ধ ভাসমান। তো এটা হচ্ছে আমাদের হাসান স্যারের বইয়ের টেক্সট থেকে হয়েছে, তার মানে একটা রাইটারের বই এখানে ভালো করে আমাদের রিডিং পড়াও থাকতে হবে, ঠিক আছে? তারপরে যাও, এরপরে কোশ্চেনটা কি বলছে যে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রোপুষ্টি উপাদানের অন্যতম হলো, এখানে হচ্ছে জিঙ্ক। এটা হচ্ছে তোমার মেডিকেলে 2017 সালে আসছিল, এখানে আবার 25 সালে তুলে দিছে, একই কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই যে হাসান স্যারের বইয়ের এই যে খনিজ লবণ পরিশোষণের এখানে আছে। তারপরে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম কি, এটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা এর আগে কোথাও আসেনি, ঠিক আছে? এবং নর্মালি এই জায়গাটা আমরা তেমন ভালোভাবে পড়িও না, সো এই কোশ্চেনটা একটা বেশ ডিপ কোশ্চেন ছিল আর কি। ডিপ কোশ্চেনটা হচ্ছে কেমন, দেখো এই যে এইখানে আছে আমাদের গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ, এটা হাসান স্যারের বইয়ের একটা পৃষ্ঠা। এখানে বলছে দেখো অ্যালোস্টেটিক এনজাইম এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ এখানে কি করে, এটা নিয়ন্ত্রণ করে। তো এই লাইনটা থেকে কোশ্চেনটা আসছে, বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, বাট নর্মালি সবাই এই জায়গাটা তেমন ভালোভাবে পড়ে না, ঠিক আছে? তারপরে হচ্ছে উদ্ভিদের নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির পদ্ধতির নাম কি, পার্থেনোজেনোসিস। এটা হচ্ছে আমাদের ওই একই জায়গা থেকে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আলিম স্যারের অনুশীলনী থেকে হুবহু তুলে দিছে, ঠিক আছে? দেখো প্রশ্নটা যদি হাসান স্যারের বই থেকে করতো তাহলে এইরকম কিন্তু হইতো না যে একই জায়গা থেকে তোমার একটা লাইন থেকে দুইটা কোশ্চেন তুলে দিছে। আসলে যেটা হয়েছে এটা আলিম স্যারের অনুশীলনী থেকে তুলছে এবং লাকিলি ওই দুইটা লাইন আমাদের হাসান স্যারের বইয়ে একসাথে আছে, এই জন্য এখানে একই জায়গা থেকে দুইটা কোশ্চেন কমন পাই গেছে। তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠনে অনুপস্থিত থাকে কি, এটা হচ্ছে আমাদের মেডিকেলে 2015 সালে আসছিল, এখানে 25 সালে আবার তুলে দিছে। এটা ভিতরেও আছে, তবে এখানকার এই যে ছকটা দেখতেছি আমরা, এই ছকটাতে আছে সুন্দর করে দেখো হাইপোডার্মিস অনুপস্থিত, ঠিক আছে? লাইনটা একদম হুবহু মিলে যায় হাসান স্যারের বইয়ের। তারপর হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি, এটার নাম হচ্ছে ম্যাসোফিল। এটা কোথায় আসছিল, এটা মেডিকেলে 2021 সালে আসছিল, এটা আবার 25 সালে তুলে দিছে। তারপরে যদি আমরা যাই, এখানে হচ্ছে দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম কি, এটার নাম হচ্ছে পাল্প। এটা কোথায় পাবা, এটা হচ্ছে আমাদের মাজেদা বেগমের বইয়ের এই দাঁতের যে পার্টটা আছে এই জায়গাটাতে এটা আছে। এই যে একটা হচ্ছে এনামেল থেকে 25 সালে কোশ্চেন আসছে, এই যে পাল্প গহ্বর থেকে, ঠিক আছে? এই জায়গা থেকে। তার মানে এই কোশ্চেনটা আমরা কোথা থেকে পাইলাম, দেখলাম যে হচ্ছে মাজেদা বেগমের বই থেকে আসছে। এই দাঁতের পার্টটা এই মাজেদা বেগম ম্যাডামের বইয়ে সবচেয়ে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে? অন্য কোনো রাইটারের বইয়ে এত সুন্দর করে দেওয়া নাই। এখন যেহেতু আমাদের মেডিকেল আর ডেন্টাল একসাথে হয়ে গেছে, সুতরাং এই দাঁতের পার্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সো এটা এখানে এই মাজেদা বেগমের বই থেকে আমাদের পড়ে নেওয়া ভালো। এরপরে হচ্ছে দেখো বৃহৎতন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন কি, এটা হচ্ছে তোমার ডেন্টালে 18 সালে আসছিল, আবার মেডিকেলে 25 সালে তুলে দিছে। তারপরে যদি যাই, আচ্ছা এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের আজমল স্যারের বইয়েই তোমরা পাবা। আজমল স্যারের বইয়ের এই যে বৃহদন্ত্রের পার্টটা আছে এটার নিচের দিকে এখানে পাবা, ঠিক আছে? এই যে ভিটামিন কে ও B12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে এখানে বলছে হচ্ছে যে সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে ব্যথা হয়, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে তোমার মেডিকেলে 2025 সালে আসছে, তোমার হচ্ছে আজমল স্যারের বইয়ের এই যে সাইনোসাইটিসের এইখানে একদম লাইনটা হুবহু মিলে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে প্রশ্নটা এই বই থেকে হয়েছে, ঠিক আছে? তবে এখন দেখো এই প্রশ্নটা কিন্তু হুবহু রিপিট না, কিন্তু দেখো সাইনাস নিয়ে প্রশ্ন কিন্তু মেডিকেলে 2016 সালেও আসছিল। তার মানে আমরা কি করব, 16 সালের কোশ্চেনটা এখান থেকে দাগাই ফেলবো। দাগাই নেওয়ার পর এই যে সাইনোসাইটিসের অর্থাৎ সাইনাস নিয়ে যে টপিকটা আছে এই টপিকটা আমাদের খুব ভালো করে পড়ে নিতে হবে, অর্থাৎ একই এরিয়া থেকে কোশ্চেন হয়। এরপরে আসো কাইমোট্রিপসিন প্রধানত যে খাদ্যকে পরিপাক করে,
এটা হচ্ছে ডাল। এটা সুন্দর একটা প্রশ্ন ছিল, দেখো এটা হচ্ছে এখানে একটা ছক আছে আজমল স্যারের বইয়ের, এই যে ছকটা, এই ছকটা থেকে প্রশ্নটা আসছে যে কাইমোট্রিপসিন, আর এখানে হচ্ছে আমিষ, এখানে আছে ডাল। তার মানে এটা হচ্ছে একটু কি করছে, ঘুরাই দিছে আর কি, যে কাইমোট্রিপসিন মূলত হচ্ছে আমিষকে ভাঙে, আবার আমিষের উদাহরণগুলো হচ্ছে ডাল, মানে দুইটা প্রশ্নকে একসাথে করে দিচ্ছে আর কি। এই ছকটা যার ভালো করে পড়া থাকবে সে কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। এখন দেখো এই জায়গা থেকে মেডিকেলে 21 সালে প্রশ্ন আসছে, 17 সালেও প্রশ্ন আসছে, তাহলে অবশ্যই ওই ছকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে ওই জায়গাটা আমাদের ভালো করে পড়ে নিতে হবে। এরপরে যাও, এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা, যে হাইড্রা নিডোসাইট কোষের কাজ কি। তো নিডোসাইট কোষ নিয়ে প্রশ্ন আসছিল 2019 সালে, ঠিক আছে, আবার নিডোসাইট থেকে এখানে প্রশ্ন আসছে, তার মানে এরিয়াটা সেম, বাট প্রশ্নটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি যে মানব ভ্রূণের হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয় কত সপ্তাহে, এটা হচ্ছে 4র্থ সপ্তাহে। এই প্রশ্নটা হচ্ছে দেখো আজমল স্যারের বইয়ের এটা 9 অধ্যায়ে আছে, আবার মেডিকেলে 2021-22 সেশনে প্রশ্ন আসছিল ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়। এখানে কখন হৃদস্পন্দন শুরু হয়, আর এখানে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয়, মানে প্রশ্নটা একটু চেঞ্জ করে দিছে। তো এই প্রশ্নটা যখন আমি পড়তে আসবো তখন এই জায়গাটা নর্মালি কেউ ভালোভাবে পড়ে না, কিন্তু যেহেতু এখানে মেডিকেলের প্রশ্ন আসছে, তাহলে এই জায়গাটা আমাদের যে কোনো মূল্যে আয়ত্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে, প্রয়োজনে ছন্দ বানাইতে হবে, একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে, যে কোনো মূল্যে হোক এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। তো যদি আমাদের এই 21 সালের প্রশ্নটা সমাধান করা থাকে ভালো মতো এই পুরো টপিকটা, তাহলে আমরা 25 সালের কোশ্চেনটাও পারবো। এরপরেরটাতে যাই, জেলিফিশ যে পর্বের প্রাণী সেটা হচ্ছে কি, নিডারিয়া। এই প্রশ্নটা হচ্ছে 15 সালে আসছিল, এখানে 25 সালে আবার তুলে দিছে। তারপরে হচ্ছে স্টেম কোষের উৎস কি, এটা হবে ইয়কসেক। এই প্রশ্নটা হচ্ছে দেখো আমাদের কোথায় আসছে, আজমল স্যারের বইয়ের, তোমরা যদি এইখানে যাও, এটা হচ্ছে গিয়ে এই যে কুসুমথলি, আমাদের নবম অধ্যায় আর কি, সেকেন্ড পেপারের, এখানে তুমি দেখো লাইনটা একদম হুবহু আছে, কুসুমথলি স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে, যেটার নাম হচ্ছে ইংরেজিতে কি বলে, ইয়কসেক, ঠিক আছে। এই জায়গা থেকেই প্রশ্নটা আসছে এখানে। তারপরে হচ্ছে দেখো যে ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরন কি, এটা হচ্ছে ঐচ্ছিক, কারণ ডায়াফ্রামটা আমরা ইচ্ছা মতো বুকটাকে উঠাতে পারি, নামাইতে পারি, তাহলে এটা একটা ঐচ্ছিক পেশি। তবে এই প্রশ্নটা দেখো ঐচ্ছিক পেশি থেকে 2019 সালেও কিন্তু প্রশ্ন আসছিল, তার মানে ওই এরিয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 25 সালে আবার প্রশ্ন আসছে, এই যে এখানে আছে দেখো যে এটি ঐচ্ছিক পেশি নির্মিত, এই লাইনটা থেকে প্রশ্নটা হয়েছে, বাট এই ঐচ্ছিক পেশি থেকে কিন্তু আমাদের ওখানেও প্রশ্ন আসছে ওই 7ম অধ্যায় থেকে। তারপরে যদি যাই যে স্বাদের সাথে সম্পর্কিত করটিক স্নায়ু, এই যে ছকটা আছে, এই ছকটা তো মনে করো একদম খেয়ে ফেলতে হবে আমাদের। এই ছকটা থেকে ডেন্টালে 2018 সালে প্রশ্ন আসছে, এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই এই ছকটা থেকে, ঠিক আছে, পুরো ছকটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটা হচ্ছে রিপিট এখান থেকে হয়েছে। তারপর হচ্ছে যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হয়, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হয় কার, এই ক্লিভেজের পার্টটা আমাদের ঢাকা বোর্ডের 2023 সালের একটা কোশ্চিন, এখানে বোর্ডের কোশ্চিনটা থেকে পাচ্ছি, বাট এটা মেডিকেলের কোনো কোশ্চিন নাই, মানে এর আগে এই জায়গা থেকে কোশ্চিন হয় না, এবারই প্রথম হয়েছে। তবে তোমাদের যদি ঢাকা বোর্ডের 2023 সালের কোশ্চিনটা সলভ করা থাকে তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তারপরে দেখো এখানে আসছে কি, ভ্রূণ থেকে মায়ের শরীরে প্রবাহিত পদার্থ। তো এটা তো আমরা জানি যে মায়ের শরীর থেকে আমরা ভালো জিনিসগুলো পাই, আর খারাপ জিনিসগুলো মায়ের শরীরে আমরা দিয়ে দিই। তো এখানে ভালো সবগুলাই, শুধু কার্বন ডাইঅক্সাইড খারাপ, তাহলে কার্বন ডাইঅক্সাইড আমরা মার শরীরে দিয়ে দিব। তো একই এরিয়া থেকে প্রশ্ন আসছিল মেডিকেলের 2009 সালে, হ্যাঁ, যে নিম্নের কোন জীবাণু মাতৃদেহ থেকে আমরা ফিটাসে যাই। তো এই যে মাতৃদেহ থেকে ফিটাসের যে আদান প্রদান কি কি হয়, এই জিনিসটাই হচ্ছে এখানে আছে, এই যে মাতার ফিটাস থেকে, আর এটা হচ্ছে ফিটাস থেকে মাতার কাছে, কে কাকে কোনটা দেই, ঠিক আছে। এই জায়গাটা থেকে 2009 সালেও প্রশ্ন আসছিল। তো এই টপিকটা আমাদের ভালো করে পড়ে নিলে এই জায়গাটা আমরা আবার রিপিট পাবো। তারপর হচ্ছে এরিথ্রোপয়েটিন উৎপন্ন হয় কোথায়, বৃক্কে, এটা হচ্ছে তোমাদের 19 সালের প্রশ্ন, 25 সালে হুবহু তুলে দিছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমাদের রক্তের অধ্যেটা থেকে, এই জায়গাটা থেকে হয়েছে, এটা তোমরা একটু দেখে নিতে পারো। তারপর হচ্ছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কি, গ্লুকাগন। এই প্রশ্নটা হচ্ছে মেডিকেলে 14 সালে আসছিল, আবার 25 সালে তুলে দিছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে মানবদেহের সবচেয়ে কঠিন আবরণ কি, এটা হচ্ছে দাঁতের এনামেল। এই প্রশ্নটা হচ্ছে, এই লাইনটা আমাদের নর্মালি যে আমরা আজমল স্যারের বই পড়ি ওনার বই এটা নাই, ঠিক আছে। কিন্তু তুমি চিন্তা করো
এই যে সবচেয়ে বেশি, সবচেয়ে কম, এইরকম লাইনগুলো তো আমরা একবার পড়লেই একটা পাতার আমাদের দেখা হয়ে যায়। মানে তোমাকে যদি কেউ বলে যে এই পাতাটার তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন পড়বা, তাহলে এই লাইনটা কোনটা? এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে কঠিন অংশ। চিন্তা করো, এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সবচেয়ে কঠিন, এই ধরনের প্রশ্ন এই লাইনগুলো তো আমরা পড়বোই, তাই না? তো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন ছিল এবং ওই লাইনটাই তুলে দিছে। এটা হচ্ছে মাজেদা বেগমের বই থেকে হয়েছে প্রশ্নটা। তারপর হচ্ছে দেহাভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা কত? এটা হচ্ছে 2 ডিগ্রি কম। এটা আমাদের আজমল স্যারের বইয়ে আছে, এটা হচ্ছে মেইন বইয়ের রিডিং থেকে হয়েছে। এই যে একদম 2 ডিগ্রি কম, একদম হুবহু লাইনটা তুলে দিছে। তারপর হচ্ছে এখানে বায়ুপূর্ণ অস্থিগহ্বর প্রাণীসমূহের অন্তর্গত হলো, এটা পাখির যে হাড্ডিগুলো এগুলোর ভিতরে বাতাস থাকে, এই জন্য ওরা উঠতে পারে। এটা হচ্ছে আজমল স্যারের দ্বিতীয় পত্র বই থেকে হয়েছে। তো এটা হচ্ছে মেইন বইয়ের রিডিং থেকে। আর এরপরে এখানে আমার একটা প্রশ্ন এখানে নাই, এটা হচ্ছে শেষের দিকে আছে, ওদিকে যাইতে আবার অনেক সময় লাগবে, আমি মুখে মুখে তোমাদের বলে দিই। আমাদের ওই যে জিনোম প্রজেক্ট কখন শেষ হয় এই নিয়ে একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা হচ্ছে আজিবুল স্যারের বইয়ে আছে হুবহু লাইনটা, আলিম স্যারের বইও আছে, তবে হুবহু লাইনটা নাই। ওই লাইনটা আছে হচ্ছে কোথায়? আজিবুল স্যারের বইয়ে। তো এখন আজিবুল স্যারের বই থেকে ওই প্রশ্নটা আসছে। তো পুরো জিনিসটাই যে 30টা কোশ্চেন আমরা দেখলাম, এই 30টা কোশ্চেন দেখার পর একটা অ্যানালাইসিসে যাই, মানে সামারিতে যাই আর কি, কি পড়তে হবে, কি হচ্ছে ঘটনাটা। 1 নাম্বার কথা হচ্ছে আমরা দেখলাম মেডিকেল প্লাস ডেন্টালের কোশ্চেন হুবহু তুলে দিচ্ছে, এটা একটা। এই কোশ্চেনটাতে আলিম স্যারের বই থেকে হুবহু, মানে অনুশীলনী থেকে হুবহু 2-3টা কোশ্চেন তুলছে, কিন্তু কোনো বার 15টা 16টা করে কোশ্চেন তুলে দিছে, ঠিক আছে? এরকম রেকর্ডও আছে। এই জন্য আলিম স্যারের বইয়ের অনুশীলনী আমাদের একদম খেয়ে ফেলতে হবে, ঠিক আছে? এখান থেকেও আমাদের হুবহু প্রশ্ন আসে। এই যে তোমাদের আমি এবারকার যে বায়োলজির কোশ্চেনটা দেখালাম, এখানে বোর্ডের কোশ্চেন হুবহু কম তুলে দিছে, 2টার মতো মনে হয় দেখলাম শুধু, কিন্তু কোনো বারে একদম 15টা করে, 10টা 12টা 15টা করে বোর্ডের কোশ্চেন হুবহু তুলে দিছে, ঠিক আছে? এই জন্য আমাদের কি করতে হবে? 3 নাম্বার কাজ হবে বোর্ড কোশ্চেন এখান থেকেও হুবহু তুলে দেয়। আমি তোমাদের যখন অন্যান্য সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাবো, তোমরা ওখানে এটা দেখতে পারবা, একদম বোর্ডের কোশ্চেন হুবহু তুলে দেয়, মানগুলো পর্যন্ত, অপশনগুলো চেঞ্জ করে না, এরকম আর কি। তো এই 3টা সোর্স থেকে আমাদের কোশ্চেন হুবহু রিপিট আসার সম্ভাবনা আছে। ওকে, তাহলে এই 3টা জিনিস হচ্ছে আমাদের খেয়ে ফেলতে হবে প্রথম কাজ। এটা কোথায় পাবো? এটা হচ্ছে মেডিকেলের কোশ্চেন ব্যাংকে আছে। এটা কোথায় পাবো? আলিম স্যারের বইয়ের অনুশীলনীতে আছে। এটা কোথায় পাবো? এগুলো হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন। দেখো, এই 3টা জিনিস কিন্তু তোমার প্রাইমারি কাজ। এখন তুমি যদি ধরো এইচএসসির প্রস্তুতি নাও, তার জন্য তুমি কি পড়বা? তখন তো তোমাকে এগুলোই পড়তে হবে, তাই না? এর বাইরে কি আর পড়া আছে? তখন হয়তো তুমি আলিম স্যারের অনুশীলনীটা পড়বা না, বাট এই 2টা কাজ তো তোমার এইচএসসির প্রস্তুতি। এই প্রস্তুতির জন্য যে তোমার আলাদা করে কোচিং টোচিং এর দরকার আছে তা কিন্তু না, এইটুকু তোমার নিজেই পারা উচিত, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের হুবহু প্রশ্ন আসে। এরপরের ঘটনাটা কি ঘটে? আমাদের কিছু কোশ্চেন থাকে, ধরো 4 থেকে 5টা কোশ্চেন থাকে, যেই কোশ্চেনগুলা ধরো আমরা যে নর্মালি যে বইগুলো পড়ি, ধরো আজমল স্যারের বই বা হচ্ছে তোমার হাসান স্যারের বই, এগুলো থেকে কিন্তু দেয় না। 4-5টা কোশ্চেন তারা করে কি, অন্য রাইটারের কোশ্চেন থেকে, মানে বই থেকে দিয়ে দেয় মেইন লাইনগুলা। তাহলে আমাদের কি করতে হবে? এক্সট্রা রাইটারের বইগুলা কি করতে হবে? জাস্ট দাগানো লাইনগুলো পড়লেই হবে। এখন বলবো যে দাগানো লাইন কোথায় পাবো? এটার জন্য তো আবার কোচিং এর কাছে যাইতে হবে না। দাগানো লাইন হচ্ছে ওই বইটা তুমি যদি কিনো, দেখবা যে ওখানে বোল্ড করা আছে, ঠিক আছে? ওই বোল্ড করা লাইনগুলো পড়লেই তোমার হবে। ওই পাতাটার মধ্যে, মানে একটা পাতাতে তুমি সর্বোচ্চ 3টা লাইন পড়বা, 3 থেকে 4টা লাইন, এর বেশি ইনফরমেশন তুমি কখনোই ওই বইগুলা থেকে পড়বা না। আর জাস্ট একবার করে রিডিং দিয়ে দিবা, দিলে যতটুকু মনে থাকে এটাই তোমার কোশ্চেনটা পারার জন্য এনাফ। দেখা যাবে যে ওই পাতাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন যেটা, ওটা এখানে তুলে দিছে, কিন্তু আমাদের হুবহু পড়া থাকবে না বলেই কিন্তু আমরা এটা পরীক্ষার হলে পারবো না। যদি একবার করে হলো রিডিং দেওয়া থাকে, তাহলেও কিন্তু তোমরা কোশ্চেনটা সলভ করতে পারবা। তাহলে এই দাগানোর এই যে কোশ্চেনগুলা, তোমার এক্সট্রা যে কোশ্চেনগুলো, অনেকে বলে যে এগুলো ছাড়াও তুমি চান্স পাবা, বাট এটা খুবই রিস্কি, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই চান্স পাওয়া সম্ভব হয় না। কেন হয় না? কারণ দিন শেষে ওই 4টা 5টা এমসিকিউ একদম ডিসাইড করে দেয় যে তুমি চান্স পাবা কি পাবা না। 1 মার্ক 2 মার্ক অনেক ব্যাপার। আমার বেলায় আমার জাস্ট 0.25 এর জন্য আমার মিস হয়ে গেছে চান্স। 0.25 এর জন্য, মানে আমি যদি একটা কোশ্চেন ভুল না করতাম তাও আমার চান্স হয়ে যেত, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন, মানে যতগুলা একদম রেঞ্জের মধ্যে দিবে, আমার বই থেকে যদি হুবহু তুলে দেয়, তাহলে ওটা আমাকে পারতেই হবে।
তো সেক্ষেত্রে তোমরা এই এক্সট্রা রাইটারের বই হিসাবে কি পড়বা, নর্মালি আলিম স্যারের বই পড়লেই হবে, ঠিক আছে। তবে দুই একটা টপিক আছে, যেমন দাঁতের টপিকটার কথা বললাম, এরকম দুই একটা টপিক আছে যেটা হচ্ছে আমাদের কার বইয়ে কি বলে যে মাজেদা বেগম এর বইয়ে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে, আবার মাঝে মধ্যে হচ্ছে আজিবুল স্যারের বই থেকেও কিছু কোশ্চিন তুলে দেয়। এই জন্য তোমরা এই বইগুলো জাস্ট একবার করে রিডিং দিবা, আমি বলতেছি না যে একদম মুখস্থ করতে হবে তোমাদের, রিডিং দিবা, দিতে দিতে তোমাদের যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হবে একটা পাতা থেকে সর্বোচ্চ 3টা থেকে 5টা লাইন তোমরা পড়বা, এর বেশি কখনোই পড়বা না, জাস্ট ওগুলো একবার করে রিডিং দিতে হবে। তাহলে এখানে আমি যদি সামারিটা নিই, কি হলো, আবার মেডিকেল ডেন্টালের কোশ্চেন হুবহু রিপিট হয়, আলিম স্যারের বইয়ের কোশ্চেন হুবহু তুলে দেয় অনুশীলনী থেকে, তারপর বোর্ডের কোশ্চেন হুবহু তুলে দেয়, আর এক্সট্রা রাইটারের কোশ্চেন থাকে 4-5টা কোশ্চেন, ওইটা আমাদের সিরিজ ডিসাইডার হয়ে যায়, মানে হচ্ছে চান্স পাবো কি পাবো না সেটা ডিসাইড করে দেয়, ঠিক আছে। পাশাপাশি তোমরা যেটা করতে পারো যে গুরুত্বপূর্ণ লাইনগুলো জানার জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করে রাখতে পারো, ডিইউ এই ইউনিটের কোশ্চেনগুলো। কেন? কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন কম থাকে, বাট প্রতিটা প্রশ্ন বেশ একটা মানসম্পন্ন প্রশ্ন। ওই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের এই যে এক্সট্রা রাইটার বলো বা মেইন রাইটারের অনেক গুরুত্বপূর্ণ লাইন তুমি হচ্ছে জানতে পারবা, ঠিক আছে। তো এই যে পুরো জিনিসটা দেখাইলাম, এইটুকুই হচ্ছে তোমার বায়োলজির প্রিপারেশন। এইটার জন্য তোমার আসলে নতুন করে আরো কোর্সে ভর্তি হওয়ার আমি খুব বেশি প্রয়োজন, বা হচ্ছে কোচিংয়ের কোর্সে হয়তো তোমার ভর্তি হইতে পারো অনলাইনে, কিন্তু কোনো একটা কোচিংয়ে যায় আবার 20,000-25,000 টাকা নষ্ট করার প্রয়োজন আমি মনে করি না আছে, ঠিক আছে। ওখানে তোমাকে এতগুলা বই হাতে ধরাই দিবে যেগুলো তুমি কখনোই পড়তে পারবা না, ঠিক আছে। অতগুলা বই পড়ার তোমার সময় নাই, তোমাকে তোমার মেইন জিনিস যেখান থেকে প্রশ্ন আসে ওই জায়গাটা পড়তে হবে, ঠিক আছে। হাবিজাবি বই পড়ে লাভ নাই। তো এই পুরো জিনিসটা এক জায়গায় তোমরা যদি পেতে চাও, সেটার একটা সমাধান আমার কাছে আছে, আমি তোমাদেরকে ওটা একটু দেখাই। ধরো তোমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যদি এই পরিসীমা.com লিখে আমার এই ওয়েবসাইটটাতে আসো, তাহলে দেখবা এই যে এখানে আসার পরে এখানে কোর্স সমূহতে যাবা, তোমাদের ফোন থেকে দেখলে ওখানে একটা 3 ডট লাইন দেখবা, ওই লাইনটাতে ক্লিক করলে পাবা এই যে মেডিকেল প্লাস ভার্সিটি ক। আমি যে এখানে কোর্সটা সাজাইছি এটা শুধু মেডিকেলের জন্য ডেডিকেট করে সাজাইছি, তবে আমি জিনিসটাকে এমনভাবে সাজাইছি যেন অনেকে হয় না যে তোমরা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ, নেওয়ার পরে আর কোথাও চান্স হচ্ছে না, এইরকম সিচুয়েশনে যেন না হয়, ঠিক আছে। একটা স্টুডেন্ট যখন মেডিকেলের প্রস্তুতি নেয়, এটার মানে কি তার সর্বোচ্চ লেভেলের প্রিপারেশন থাকে, সে তো যেখানে পরীক্ষা দিবে সেখানেই চান্স পাওয়া উচিত। তাহলে এখানে একটা গ্যাপ থাকে যায়, ওই গ্যাপটা আমি কভার করার চেষ্টা করছি। দেখো এখানে মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটি ক ভর্তি পরীক্ষার প্রস্তুতি। আমি তোমাদেরকে এতটুকু সিওরিটি দিতে পারি যে আমার এই কোর্সটা হচ্ছে এই 3,000 টাকার একটা কোর্স, এইটা যদি তোমরা কেনো, তোমাদের কোনো বই, কোনো প্রশ্ন ব্যাংক, কোনো এক্সাম ব্যাচ, কোনো আলাদা কোর্স কিচ্ছু কিনতে হবে না। এই 3,000 টাকা দিয়ে একটা কোর্স কিনবা, তোমাদের পুরো অ্যাডমিশন সিজন, শুধু এই মেডিকেল না, মেডিকেলের যদি তোমার কোনো কারণে নাও হয়, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, যতগুলো পরীক্ষা হবে সবগুলা পরীক্ষার একদম শেষ দিন পর্যন্ত তোমরা সাপোর্ট পাবা, সকল প্রশ্ন ব্যাংক এখানে পেয়ে যাবা, এক্সাম ব্যাচ পাবা, কোনো কিছুতে আর ভর্তি হবে না, একদম টোটাল সলিউশন এখানে দেওয়া আছে, ইভেন বাংলা ইংরেজি সলিউশনও এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদের একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি কি করছি, প্রথমে আমাদের মেডিকেলের পরীক্ষা পর্যন্ত আমরা শুধুমাত্র মেডিকেলের প্রস্তুতিটাই নিব, ঠিক আছে। এবং এই মেডিকেলের প্রস্তুতি দিয়েই কিন্তু আমরা সব ভার্সিটিতে চান্স পাইতে পারি। কিভাবে, এটা একটু দেখে নাও। এই কারিকুলামে গেলাম, দেখো প্রথমে তোমরা যেটা পাবা যে মেডিকেল প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস। তার মানে প্রশ্ন ব্যাংকটা তোমরা যখন সলভ করো, তোমরা কি করো, শুধু প্রশ্নটা পড়ে চলে যাও। কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম কি হইলো, যেই প্রশ্নটা আসছে ওই প্রশ্নটার টপিকটা সহ ইম্পর্টেন্ট, পরের বার টিচার বইটা বের করে ওই সেম এরিয়াটা থেকে আবার একটা কোশ্চেন দিয়ে দেয়। তো এরিয়াটা মার্ক করে সুন্দর করে পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এইটা তোমরা হয়তো নিজে নিজে করতে পারবে না, তার জন্য তোমরা আমার এই মেডিকেল প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে। আর এখানে এই গাইডলাইনের সেকশনটাতে তোমরা কি পাবা, তোমাদের মেডিকেলের ব্যাপারে যত কিছু জানা দরকার সব এখানে আমি এই ভিডিওটার মতো করে একদম এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। এরপরে দেখো মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ব্যাংক সালভিত্তিক, এখানে তোমরা কি পাবা, এখানে হচ্ছে একদম 2025 সাল থেকে শুরু করে মেডিকেল ডেন্টালের এই যে একদম যতগুলো প্রশ্ন আসছে বিগত 16 বছরে সব প্রশ্ন একদম সালভিত্তিক সাজানো আছে। সালভিত্তিকের পরে এখানে আবার অধ্যায়ভিত্তিকও সাজানো আছে। এই যে জীববিজ্ঞান, মেডিকেল ও ডেন্টাল, এখানে যাও, প্রতিটা প্রশ্ন এখানে অধ্যায়ভিত্তিক সাজানো আছে। সাজানো আছে মানে কি, তুমি এইটাকে একদম মূল বইয়ের মতো করে পড়তে পারবা, আবার এখানে প্রতিটাকে অধ্যায়ভিত্তিক পরীক্ষাও দিতে পারবা শুধু মেডিকেল ডেন্টালের প্রশ্নের উপর, ঠিক আছে। একদম সুন্দর করে সাজানো আছে। আবার প্রতিটা প্রশ্নের এখানে তুমি রেফারেন্স হিসেবে প্রশ্নটা বইয়ের কোন জায়গা থেকে আসছে
ওইটার ছবিটাও পাবা। আমি তোমাদেরকে ভিডিওটাতে যেভাবে দেখালাম, প্রতিটা প্রশ্ন বইয়ের যে জায়গা থেকে আসছে আমি ওই জায়গাটার ছবি তোমাদেরকে তুলে দিছি। সো তোমাদের খুঁজেও বেড়াইতে হবে না যে এই প্রশ্নটা কোথা থেকে আসছে, কোন রাইটারের বই থেকে আসছে। এই কাজটাও আমি তোমাদের এখানে করে দিছি। আমি বিশ্বাস করি যে এই জিনিসটা তোমরা আর কোথাও পাবা না, ঠিক আছে? ওকে, তাহলে এখানে তোমরা হচ্ছে মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা পাবা, সমাধান ক্লাস পাবা, মানে কিভাবে পড়তে হবে এটা আমি তোমাদেরকে দেখাবো, কোন এরিয়াটা কি কতটুকু পড়তে হবে এটা দেখাবো, প্লাস তোমরা এখানে পরীক্ষাও দিতে পারবা। আবার প্রশ্নটা বইয়ের কোন জায়গা থেকে আসছে ওইটাও তোমরা এখানে একদম সাথে সাথে দেখতে পারবা। কোনো প্রশ্ন যদি ভুল হয় আবার বইয়ে তোমার যাইতে হবে না, ওইখানকার এক্সপ্লেনেশনটাতেই তুমি যাবা, যাই সাথে সাথে কি করতে পারবা, দেখতে পারবা যে বইয়ে কিভাবে ছিল, আমার ভুল হইলে কেন, ওই জায়গাটা আবার পড়ে নিতে পারবা। এরপরে দেখো একইভাবে এখানে মেডিকেল, জীববিজ্ঞান, রসায়ন, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান সব আছে। এই যে ইংরেজির মেডিকেল ডেন্টালের যত প্রশ্ন আসছে গত 16 বছরে সব প্রশ্ন এখানে আমি একদম চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি, দিয়ে এখানে দেওয়া আছে। দেখো এই কয়টা টপিকের বাইরে কখনোই মেডিকেলের প্রশ্ন আসে নাই, তার মানে আমরা শিওর থাকতে পারি যে এবারও ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। তাহলে এই টপিকগুলা আমরা কি করব, প্রথমে মেডিকেলের প্রশ্নগুলো সলভ করব, তারপরে ওই টপিকগুলোর জন্য কি করব, আরো অন্যান্য যে সোর্সগুলো থেকে প্রশ্ন হয় ওটা আমি তোমাদের বাকি অ্যানালাইসিসগুলোতে দেখাবো, ওখান থেকে তোমরা পড়ে নিবা যে এটার সাথে। তারপরে এখানে দেখো যে সাধারণ জ্ঞান মেডিকেল ডেন্টালের বাংলাদেশ অংশ থেকে কি কি প্রশ্ন আসছে, সাধারণ জ্ঞান থেকে কি কি প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো হুবহু রিপিট হয়, এই জন্য আমাদের এগুলা পড়তে হবে আগে। তারপরে দেখো যদি তোমার এই মেডিকেলের প্রিপারেশনটা এটা হয়ে যায়, এই সেম প্রিপারেশনের জন্য আমার কিন্তু দ্বিতীয় স্টেপে কি পড়তে হয় আমরা দেখছি, আমাদের বোর্ডের কোশ্চেনগুলো পড়তে হয়। এই যে দেখো রসায়নের এখানে একদম 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত, ইভেন তোমাদের এবার যে 26 সালের পরীক্ষাটা হবে সাথে সাথে ওই প্রশ্নগুলো আমি এখানে আপডেট করে দিব। এখানে দেখো একদম 15 সাল থেকে প্রতিটা অধ্যায়ের বোর্ডের প্রশ্নগুলো একসাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এতে করে তোমাদের যেটা লাভ হবে, তোমাদের আর একাধিক রাইটারের বই কিনতে হবে না। যতগুলো বাজারে বই আছে সব বইয়ের অনুশীলনীতে মূলত বোর্ডের কোশ্চেনগুলোই দেওয়া, ঠিক আছে? আমি সব বোর্ডের কোশ্চেন এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দিছি। তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন পরীক্ষা দিতে পারবা, আবার বইয়ের মতো করে সমাধানও করতে পারবা। এটা ঢুকলেই তোমরা এটা দেখলেই বুঝতে পারবা কি আছে, একদম রত্ন। একইভাবে তোমরা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রও পাবা, একদম 2015 সাল থেকে 2026 পর্যন্ত এখানে একদম বোর্ড কোশ্চেনগুলো পেয়ে যাবা। তারপর জীববিজ্ঞান, একইভাবে পদার্থবিজ্ঞান সব পেয়ে যাবা। তারপর একটু আগে আমরা দেখলাম যে আলিম স্যারের বইয়ের অনুশীলনী থেকে আমাদের হুবহু প্রশ্ন তুলে দেয়, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো এখানে এই জন্য আমি কি করছি, একদম চ্যাপ্টার ওয়াইজ স্যারের বইয়ে যতগুলো প্রশ্ন আছে একদম সুন্দর করে এখানে এক্সাম আকারে সাজিয়ে দিছি। তো তোমরা যেটা করতে পারবা সেটা হলো যে এখানে বারবার পরীক্ষা দিয়ে এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে ফেলতে পারবা। তারপরে ফিজিক্সের জন্য আমাদের তপন স্যার ইসহাক স্যারের বইয়ের অনুশীলনী থেকে সবগুলো প্রশ্ন তুলে দেয়, ঠিক আছে? এই জন্য এখানে তপন স্যার আর ইসহাক স্যারের বইয়ের একদম লেটেস্ট এডিশন যেটা এখন পর্যন্ত, ওই এডিশনের বইয়ের এখানে একদম সব প্রশ্ন অধ্যায়ভিত্তিক সাজানো আছে। তুমি এখানেও পড়তে পারবা আবার পরীক্ষাও দিতে পারবা, ঠিক আছে? একদম দাগানো আছে সব কিছু। তারপরে হচ্ছে দেখো এখানে আরো কয়েকটা জিনিস আছে, এই যে দাগানো বই এবং এক্সট্রা রাইটার, অর্থাৎ দাগানো একটা বইয়ের কোন কোন লাইনগুলো তোমার ইম্পর্টেন্ট এটা জানার জন্য তোমরা আমার এই দাগানো বই প্লাস এক্সট্রা রাইটারের এই অংশটা হচ্ছে এখান থেকে নিবা। প্রতিটা অধ্যায়ের পিডিএফ এখানে আমি তোমাদের অ্যাড করে দিব বা দিচ্ছি কিছু। তো এই পিডিএফগুলো থেকে তোমরা হচ্ছে তোমাদের বইগুলো জায়গায় জায়গায় পড়ে নিতে পারবা, ঠিক আছে? তোমাদের আর ওই এক্সট্রা রাইটারের বইও কিনতে হবে না। তারপর মডেল টেস্ট, তোমাদের ফাইনাল যে মডেল টেস্ট সবাই বিভিন্ন জায়গায় দিয়ে বেরো, তার জন্য এখানে মডেল টেস্ট আমি অ্যাড করে দিব একদম মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এরপরে আসো আরো কয়েকটা জিনিস আছে এখানে, তোমার হচ্ছে গিয়ে এখানে দেখো আমাদের সাধারণ জ্ঞান আর হচ্ছে ইংরেজির জন্য বিসিএস এর কোশ্চিন এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনও দরকার। তো এখানে আমি যেটা করছি দেখো, বিসিএস এর দশম বিসিএস থেকে 50তম বিসিএস মানে সর্বশেষ বিসিএস পর্যন্ত এই প্রায় 40-41 বছরের যত প্রশ্ন আসছে সবগুলা প্রশ্নকে এখানে আমি একদম অধ্যায় ভিত্তিক সাজাই দিছি, ঠিক আছে? তো তাহলে তোমরা কি করতে পারবা, মেডিকেলের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে ওই অধ্যায়ের এখান থেকে প্রশ্নগুলো সমাধান করে নিবা, যেন হুবহু রিপিট আসলে আমরা পারি। একই কাজটা আমার কিসের জন্য করা আছে এখানে দেখবা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটাতে গেলে ওখানে দেখবা যে কোথায় এই যে ইংরেজি ডিইউ অল ইউনিট, এটা একটা ইউনিক কাজ করছি আমি, এটা তুমি কোথাও পাবা না। আর সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে 4টা ইউনিট আছে, 5টা ইউনিট আর কি, এখন তো একটা তুলে দিছে। তো এই 5টা ইউনিটের বিগত 25 বছরের যত প্রশ্ন আসছে সব প্রশ্ন এখানে অধ্যায় ভিত্তিক সাজানো আছে। তাহলে তুমি যখন মেডিকেলের কোশ্চেনটা সলভ করলা, তারপরে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা, তারপরে বিসিএস এর কোশ্চেন সলভ করবা, তোমার আর কিছু বাকি থাকবে না সলভ করার মতো, ঠিক আছে? একদম সব সলভ করা হয়ে যাবে অধ্যায় ভিত্তিক।
এরপরে ধরো এই যে প্রিপারেশনটা তুমি নিলা, এই সেম প্রিপারেশন আবার আমাদের সিইউর জন্যও লাগে, ডিইউর জন্যও লাগে। ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের এক্সট্রা করে কি পড়তে হয়, শুধু তাদের কোশ্চেন ব্যাংকটা পড়তে হয়। এই যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, এইখানে আমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটির সকল অধ্যায়ের প্রশ্ন একদম সুন্দর করে সমাধান করে দিব। তো তোমরা এখান থেকে কি করবা, প্রতিটা অধ্যায়ে যখন তুমি মেডিকেলের অধ্যায়টা পড়বা, জাস্ট আধা ঘন্টা 40 মিনিট সময় দিয়ে ওই অধ্যায়ে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করে নিবা। খুব বেশি প্রশ্ন নাই, একটা অধ্যায়ে তোমরা সর্বোচ্চ 30টা 35টা করে কোশ্চেন আছে, এগুলো আধা ঘন্টা 50 মিনিট সময় দিলেই তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তোমার সলভ করা হয়ে যাবে। মেডিকেলের প্রস্তুতির পর শুধু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করবা, তুমি ঢাকা ইউনিভার্সিটির টপ 500-তে চলে আসতে পারবা, আর কিচ্ছু তোমার পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে যদি তোমাদের দেখাই, ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটি গেল, মেডিকেল গেল, এরপরে তোমার কি দরকার, এরপরে হচ্ছে তুমি ধরো সিইউতে পরীক্ষা দিতে চাও, এই যে চিটং ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এখানে অ্যাড করে দিছি, এবং প্রতিটা প্রশ্ন এখানেও আমি তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো যে প্রশ্নটা কোথা থেকে আসছে, কি কি পড়লে তুমি এখানে চিটং ইউনিভার্সিটিতে একদম সব প্রশ্ন হুবহু রিপিট পাবা। একইভাবে কৃষিগুচ্ছ, তারপর জিএসটি কোশ্চেন ব্যাংক, একদম সবগুলো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দিব, প্রশ্নগুলো কিভাবে আসে সব দেখাবো, প্লাস হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে প্রতিটা কোশ্চেন ব্যাংক এখানে সব পেয়ে যাবে, ঠিক আছে? আর নতুন করে তোমাদের কোনো বই কিনতে হবে না, ওকে? আর আরেকটা জিনিস আমি তোমাদের এখানে দেখাতে চাই, সেটা হলো গিয়ে কি, ধরো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নাও, তারা তো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রিপারেশনও অনেকে নিতে পারো, ঠিক আছে? কারণ একদম সিমিলার জিনিসই আমাদের পড়তে হয়, শুধু এক্সট্রা করে বাংলা পড়তে হবে। এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির দেখো বিগত 25 বছরের যতগুলো ইউনিট আছে, সব ইউনিটের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন একদম অধ্যায়ভিত্তিক সাজানো আছে। প্লাস এখানে কি আছে, যে আমাদের বোর্ডের কোশ্চেনগুলো আমি এখানে চ্যাপ্টার ভিত্তিক অ্যাড করে দিছি। অর্থাৎ তোমরা এখন যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, দেখো এখানে পুরো জিনিসটাতে কি দেখালাম, যে বোর্ডের প্রশ্নগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে, এর কোনো মাপ নাই। তাহলে এখন তোমরা যারা সামনে এইচএসসি দিবা, তোমরা যদি আমার এই কোর্সটা কিনো, তাহলে কি হবে, তুমি সকল সাবজেক্টের একদম অধ্যায়ভিত্তিক, ইভেন আইসিটি পর্যন্ত, এখানে আইসিটিও অ্যাড করা আছে, সকল বিষয়ের একদম অধ্যায়ভিত্তিক এমসিকিউ পেয়ে যাবা, একদম সুন্দর করে সাজানো। এটা যদি এখন থেকে একবার করে পড়া থাকে, তাহলে এডমিশনের টাইমে তোমার আর নতুন করে পড়তে হবে না, ঠিক আছে? তখন জাস্ট একবার করে রিভিশন দিলেই হয়ে যাবে। তো আমার মনে হয় এটাই আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো মেডিকেলের কোর্স আছে সবচেয়ে সমৃদ্ধ কোর্স। এরকম কোর্স আমি অন্তত দেখি নাই কোথাও, তোমরা দেখলে আমাকে জানাতে পারো। তো যারা হচ্ছে মেডিকেলের প্রস্তুতি নিতে যাচ্ছ বা নিবার সামনে, তোমরা খুব দ্রুত এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো।